বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা আছেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ আল কাফি। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আপনারা দুজনেই জানেন যে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল তারা যথেষ্ট পরিমাণে অভিযোগ পেয়েছে, তথ্যপাত্র পেয়েছে শেখ হাসিনা কীভাবে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করেছিলেন এবং তার রেজিম কীভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে এবং এটাকে একটা আন্তর্জাতিক বিচারের জায়গায় নিয়ে যাবার কথাও তারা বলেছেন এবং তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কথাও তারা বলছেন। সব মিলিয়ে কি মনে করেন আপনি যে শেখ হাসিনা এবং তার যারা প্রকৃত সহযোগী তাদের বিচার আসলে কতটা করা সম্ভব হবে, বিশেষ করে যে পথে সরকার যে প্রক্রিয়ায় হাঁটছে এবং আইন উপদেষ্টা ইতিমধ্যে বলেছেন অন্তত ৩-৪টে মামলার চূড়ান্ত রায় হয়তো অক্টোবরের মধ্যে আশা করছেন তারা পাবেন? ধন্যবাদ আপনাকে। আসলে শেখ হাসিনা তো গত 15 বছর মানবাধিকারের চরমভাবে লঙ্ঘন করেছেন। গুম, হত্যা, রাহাজানি, খুন, হেন কোনো অপকর্ম নাই যা তিনি করেননি। পরবর্তীকালে আমরা দেখেছি জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের সময়ে তার নির্দেশেই সরাসরি হত্যাযজ্ঞ চালানো হয়েছে। পাখির মতো মানুষকে গুলি করে হত্যা করেছে, সেখানে কোনো আইন কানুনে কোনো তোয়াক্কা করেনি। এই বিষয়টি আজকে জাতিসংঘের মানবাধিকার রিপোর্টে উঠে এসেছে এবং তারা বলেছে 1400 জনের বেশি তারা নিহতর সংখ্যা তারা পেয়েছে এবং আহত তো অগণিত আহত। এখন পর্যন্ত অনেক আহত হয়তো সেভাবে নিজেরা চিকিৎসা করে বাড়িতে চলে গেছেন, যে কারণে তাদের রেকর্ড নাই, কিন্তু তার তো বিচার হতে হবে। জাতিসংঘ 1400 জন পেয়েছে, বাংলাদেশ সরকার এখন পর্যন্ত 836 না কত এরকম। না, আমরা সবসময় বিশ্বাস করি এটা সংখ্যা 2000-এর কম না, যে কোনোভাবে হোক। আমরা তো হচ্ছে যে সরকার কেন পারলো না, সরকার কেন পাচ্ছে না, এটা তো সরকারের ব্যর্থতা। শুরু থেকে বলেছি যে হত্যা যারা মারা গেছেন তাদের সঠিক সংখ্যা নিরূপণ করা এবং তাদের পাশে দাঁড়ানোর ব্যাপারও একটা সরকারের ব্যর্থতা। পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা করার ব্যাপারও সরকারের একটা ব্যর্থতা, এটা আমরা বারবার বলে এসেছি। এখন তার বিচারটা করার ব্যাপারে গতকালকে যে আইনমন্ত্রী যেটা বলেছেন সেটা আসলে বিচার অনেক দীর্ঘসূত্রিতা, এতটা দীর্ঘসূত্রিতা লাগার কথা না। ফ্যাসিস্ট হাসিনা এবং তার সহযোগীদের বিচার করার জন্য আপনি এত লম্বা সময় ব্যয় করার আমি কোনো কারণ মনে করতেছি না। এবং এখানে আমরা সাম্প্রতিককালে পৃথিবীর অন্যান্য দেশে গণ অভ্যুত্থানের পরে যারা হত্যাযজ্ঞের সাথে জড়িত, যারা জনগণের উপর জুলুম নির্যাতন করেছেন তাদেরকে বিচার করে ফায়ারিং স্কোয়াড দেওয়ার ঘটনা খুব অল্প সময়ের মধ্যে ঘটেছে। কিন্তু এখানে বিভিন্ন রকম চক্রান্ত ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি। এবং শেখ হাসিনা যেখানে গিয়ে আশ্রয় নিয়েছেন ভারতে, এখন ভারতে তিনি কোন স্ট্যাটাসে সেখানে আশ্রয় নিয়ে আসেন সেটাও আমাদের কাছে বোধগম্য নয়, যে কারণে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করানোটা কঠিন হলেও শেখ হাসিনাকে অন্তত ফাঁসির কাস্টে ঝুলানো না গেলেও ফাঁসির রায় হবে তার যেই হত্যাকাণ্ডগুলো করেছেন, যেটা প্রত্যক্ষভাবে তিনি জড়িত ইতিমধ্যে প্রমাণিত হয়েছেন, সেই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু আমরা আরও দ্রুত এই বিচারগুলো সম্পন্ন হওয়ার কথা আমরা ভাবছিলাম এবং আমরা দাবি করে তুলছিলাম। পাশাপাশি এই স্বৈরশাসককে টিকিয়ে রাখার জন্য যারা 15 বছর বিভিন্ন রকমভাবে অবদান রেখেছে এবং গণ অভ্যুত্থানে মানুষকে হত্যা করার জন্য যারা প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে তাদেরকে আইনের আওতায় আইনে বিচার করা এবং তাদেরকে গ্রেপ্তার করা ইত্যাদি কথাগুলো আমরা বলছি। কিন্তু তাতে করে দেখছি যে প্রায় সময়ই অনেকেই সরকারের আশ্রয় প্রশ্রয়ে তারা দেশে অবস্থান করেছে এবং তারা এক সময় পালিয়ে গেছে। এটাও আমাদের হৃদয়ে অনেক বেশি রক্তক্ষরণ হচ্ছে এবং যারা শহীদ হয়েছেন তাদের রক্তের প্রতি এক ধরনের মুনাফিকি করা হয়েছে বলে আমরা মনে করি। এবং গ্রেপ্তার এক পর্যায়ে একেবারেই থেমে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা দায়িত্বশীল যে মন্ত্রণালয়গুলো আছে তারাও সেই দুষ্কৃতিকারীদেরকে, ষড়যন্ত্রকারীদেরকে এবং নরপিশাচদেরকে তারা গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। এখন যেটা দেরিতে হলো যে অপারেশন ডেভিড হান্ট যেটা শুরু হয়েছে, সেক্ষেত্রেও আমরা এখন পর্যন্ত দেখেছি যে উল্লেখযোগ্য কোনো আওয়ামী লীগের নেতাকে তারা কিন্তু গ্রেপ্তার করতে পারেন নাই, উল্লেখযোগ্য কোনো হত্যাকারীকে গ্রেপ্তার করতে পারে নাই। তাদের যতগুলো এমপি ছিলেন প্রত্যেকটার নামেই কিন্তু একাধিক হত্যা মামলার তারা আসামি। প্রায় অনেক কাউন্সিলর আছেন যারা প্রত্যক্ষভাবে গুলি করেছেন, এগুলো আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখেছি। তাদেরকেও কিন্তু গ্রেপ্তারের ব্যাপারটা অনেক কম, যতটা আশা করেছিলাম ততটা হয়নি। ধরো এই সরকার একটা গণ অভ্যুত্থানের পরে যে গঠিত হয়েছে, এই সরকারকে আমরা সবাই স্বাগত জানিয়েছি এবং এই সরকারকে সর্বতোভাবে সমর্থন করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ এবং এখন পর্যন্ত অঙ্গীকারবদ্ধ আছি। কিন্তু আমরা
ডক্টর ইউনূস সাহেবকে আমরা সরাসরি বলেছি, আমরা বিভিন্ন টক শোতে বলছি যে দেখুন বাংলাদেশের 18 কোটি জনগণকে শাসন করার জন্য যে 42টি মন্ত্রণালয় আছে অথবা শতাধিক অধিদপ্তর পরিদপ্তর আছে, শতাধিক সচিব পর্যায়ের পদমর্যাদার লোকজন আছে, তাদেরকে আপনার কন্ট্রোল করে একটা গতিশীল প্রশাসন তৈরি করা, গতিশীল একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য এই কয়েকজন উপদেষ্টা যথেষ্ট নয়। তার মধ্যে অনেক উপদেষ্টা আছেন যারা কোনো অবস্থাতেই আপনার এই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করেন না একদিকে, আরেকদিকে তারা সরকার পরিচালনা তাদের কোনো অভিজ্ঞতা নাই এবং তারা সর্বতক্ষেত্রে ব্যর্থ হচ্ছেন এবং ডক্টর ইউনূস সাহেবের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছেন। আমরা বলছি যে আপনি আরও কিছু উপদেষ্টা পরিধি বাড়ান, উপদেষ্টা নিয়োগ করেন যারা সৎ, যোগ্য, দক্ষ, কর্মঠ, দেশপ্রেমিক এবং জাতির প্রতি যাদের কিছু কমিটমেন্ট আছে। কিন্তু তিনি কেন জানি এই কথাটা উনি আমাদের কথাটা নিচ্ছেন না। তো না নিয়ে তিনি নিজে বিতর্কিত হচ্ছেন, তার সরকারটা বিতর্কিত হচ্ছেন। জনগণের মধ্যে এক ধরনের ক্ষোভ, এক ধরনের বেদনা, এক ধরনের হতাশা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের চাহিদা, আমাদের চাহিদা, রাজনীতিবিদদের চাহিদা, রাজনৈতিক কর্মীদের চাহিদা অনেক বেশি। কারণ অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনীতিকে রিপ্রেজেন্ট করে না। এই সময় তারা ধীর হস্তে আপনার দেশটা পরিচালনা করা, দেশটা শাসন করা, দেশের সিন্ডিকেটগুলোকে ভেঙে দেওয়া, আপনার দ্রব্যমূল্যকে আমরা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসা, আপনার আইন শৃঙ্খলাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসা, আপনার ইত্যাদি বিষয়গুলো তারা করতে পারছে না। কিন্তু আমরা আরও দেখছি যে যেই মন্ত্রণালয়গুলো পরিচালিত হচ্ছে উপদেষ্টাদের দ্বারা, কোনো একটা মন্ত্রণালয়ে কিন্তু আপনার তাদের কোনো নিজস্ব সংস্কার বলেন, তারপর সেখানে গতিশীলতা আনয়ন বলেন, বা জনগণের সেবাটা জনগণের দাঁড়গোড়ায় পৌঁছিয়ে দেওয়ার জন্য আপনার তাদের প্রচেষ্টা বলেন, অথবা তাদের মন্ত্রণালয়গুলোকে যারা জনগণের সাথে সম্পর্কিত মন্ত্রণালয়, সেই সব মন্ত্রণালয়গুলোর ঘুষ দুর্নীতিকে অবসান কল্পে তাদের কোনো পদক্ষেপ আমরা দেখছি না। ধরুন বাংলাদেশে মামলার অসংখ্য জট, বছরের পর বছর আপনার বিচার প্রার্থীরা হয়রানি হচ্ছে। বিশেষ করে আপনার যে দেওয়ানি মামলা 10 বছর, 20 বছর, 30 বছর পর্যন্ত চলমান। ডক্টর আপনার আসিফ নজরুল সাহেব তো অন্তত একটা কথা যদি বলতেন, আমরা অন্তত মনেকে সান্ত্বনা দিতে পারতাম। উনি বলতেন যে ঠিক আছে, যে মামলাগুলো 10 বছর বা 15 বছর পুরনো আপনার এই মামলা, দেওয়ানি মামলা, এই মামলাগুলো 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে, তাহলে আমরা মনে করতাম যে একটা সংস্কারের একটা পথের মধ্যে ওনারা আছেন। এখানে দেখেন আপনার বিমানের যে বিমানের টিকিট হঠাৎ করে 40,000 টাকার টিকিট 80,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকায় গিয়ে পৌঁছেছে। অল্প কয়েকজন এই বিমানের সিন্ডিকেটটাকে ভাঙতে পারছেন না, আপনার বাজার সিন্ডিকেটটাকে ভাঙতে পারছেন না, আইন শৃঙ্খলাকে উন্নত করতে পারছেন না, পুলিশ প্রশাসন কাজ করছেন না। তো এইভাবে তো 6 মাস পার হয়ে গেছে, যে কারণে আমরা বলছি যে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের যেই জনগণের প্রতি যে একটা কমিটমেন্ট, এই কমিটমেন্টটাকে দ্রুত নিষ্পত্তি করার জন্য এবং আসলে মানুষের আকাঙ্ক্ষা হতাশাতে পরিণত হওয়ার আগেই একটা দ্রুত নির্বাচন দেওয়ার জন্য আমরা বারবার সরকারকে চাপ দিচ্ছি। এবং এই সরকার ধরেন যেটা কমিটমেন্ট করেছে যে ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন দেবে, আমরা সেটাই চাই যে ডিসেম্বরের মধ্যেই একটা নির্বাচন হয়ে যাক। নির্বাচন হলে অন্তত যারা নির্বাচিত হবেন তাদেরকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হয়, তাদেরকে জনগণের কাছে যেতে হয়, তাদেরকে জনগণের মুখোমুখি হতে হয়। কারণ এই সরকারের উপদেষ্টা বলেন, এই সরকারের সচিব বলেন, এই সরকারের কর্মকর্তা বলেন, তাদেরকে কিন্তু কেউই আপনার জনগণের মুখোমুখি না। আর এই সরকার প্রাথমিকভাবে যে কাজগুলো করা দরকার ছিল, যেমন বিগত নির্বাচনগুলোকে যারা কেলেঙ্কারির এর সর্বশেষ করেছেন, এই কুলাঙ্গার হাবিবুল আউয়াল, যিনি 2% ভোট পেয়েছেন, দিনের বেলায় ঘুমিয়েছিলেন, ঘুম থেকে উঠে বললেন যে আপনার 40% ভোট আপনার কাস্ট হয়েছে। এই যে জাতির সাথে একটা প্রতারণা করেছেন, তাকে কেন এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি? তার পূর্বসূরিদেরকে কেন গ্রেপ্তার করা হয়নি? 18 সালে যারা নির্বাচনটাকে দিনে ভোট রাতে করেছেন, সেই ডিসিএসপিরা বহাল তবিয়তে আরও প্রমোশন নিয়ে তারা বিভিন্ন জায়গায় আছেন। সরকার যদি সংস্কারের কথাটা বলে, যদি সংস্কার করতেই চায় এবং ভবিষ্যতে যদি আপনার এটা একটা বার্তা দিতে চায় যে রাষ্ট্রের শৃঙ্খলা ভঙ্গ করলে এবং রাষ্ট্রের প্রতি অনুগত আপনার না থেকে শপথ ভঙ্গ করলে তাদের যে অনিবার্যভাবে তাদেরকে শাস্তি পোহাতে হবে, এই মেসেজগুলো কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে আমরা কোনো অবস্থায় পাচ্ছি না। ধন্যবাদ। আমি আসছি আবার আপনার কাছে, মিস্টার আব্দুল্লাহ আল কাফি, আপনার কাছ থেকে শেখ হাসিনা আয়নাঘর থেকে আজকের বাংলাদেশ। ধন্যবাদ জিল্লু ভাই, আর সেলিম ভাইকেও ধন্যবাদ জানাই যে ওনার চমৎকার বক্তব্য দিয়েছেন। আমি শুরুতেই যারা গত 15 বছরে শেখ হাসিনার 15.5 বছরে গুম হয়ে গেছেন, যারা মায়ের কোল খালি করে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, এবং আমি যেই এলাকায় থাকি ঢাকার, সেই এলাকার অনেকগুলি তরুণকে একদিন রাতের বেলায় তুলে নিয়ে যাওয়া হয়েছে, তারা আর ফিরে আসে নাই। কোন এলাকা আপনার? নাখালপাড়া, এই চ্যানেল আই যে এলাকায়, সেখানে সে সুমন বলে একটা ছেলে ছিল, জাতীয়তাবাদী দলের এই এলাকার সাধারণ সম্পাদক ছিল।
তা সে সময় তাদের অনেক কর্মীকে সেদিন 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনের আগে তুলে নেওয়া যাওয়া হয়েছে, তো তারা আর ফিরে আসেন। তো আজকে দেখলাম তার মেয়ের ছবি দিয়ে আমাদের তথ্য সাংস্কৃতিক উপদেষ্টা, তিনিও এই নাখালপাড়ারই ছেলে, একটা পোস্ট দিয়েছেন। তো এই যে আমরা দীর্ঘদিন ধরে বলছিলাম যে শেখ হাসিনার আমলে অসংখ্য মানুষ হারিয়ে গেছে, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট শামীম, সে হারিয়ে গেছে, তার স্ত্রী আমার সাথে যুব সংগঠন করতো, তার ছোট্ট একটা বাচ্চা ছিল, এখন সে উচ্চ মাধ্যমিকে পড়ে। তো এইভাবে মানুষকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, আপনার আয়নাঘরে তাদেরকে লুকিয়ে রাখা হয়েছে। সরকার বারবার অস্বীকার করেছে আয়নাঘরের কথা, আয়নাঘর যারা বেরিয়ে আসছে তারাও মুখ খোলার সাহস পায় না। তো এখন তো দেখা যাচ্ছে যে আয়নাঘর আসলে এক্সিস্ট করতো, আয়নাঘর বলে একটা জিনিস ছিল যেখানে মানুষকে নিয়ে যাওয়া হয়েছে, একটা ছোট্ট রুমের মধ্যে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে, একটা ইলেকট্রিক চেয়ারের মধ্যে বসিয়ে তাদেরকে অত্যাচার করা হয়েছে। সেই কথাগুলি আজকে যখন আবার প্রধান উপদেষ্টা আয়নাঘরে গিয়েছেন, জাতিসংঘের মানবাধিকার কমিশন তারা রিপোর্ট দিয়েছে, সেই কথাগুলি কিন্তু এই শেখ হাসিনার পতনের পর থেকে বা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে আমরা বারবার বলছি, যারা আমরা রাজপথে ছিলাম তারা আমরা প্রত্যক্ষ করেছি কীভাবে কি নিদারুণ নিষ্ঠুরতায় আজকে মানুষকে হত্যা করা হয়েছিল রাজপথে, 114 জন শিশুকে হত্যা করা হয়েছে। তো এই যে বিষয়গুলি, এইগুলি তো বাস্তবতা ছিল। আমি মাঝে মাঝে হাসপাতালে যাই, পঙ্গু হাসপাতালে যাই, চক্ষু হাসপাতালে যাই, ওখানে গেলে নিজের মনটাই খারাপ হয়ে যায় যে তরুণগুলি যারা একটা দরিদ্র পরিবারের সন্তান, তারা মাল্টিপল ফ্র্যাকচার নিয়ে আছে, তাদের ফিরে দাঁড়ানোর কোনো সুযোগ আসলে নাই, মানে বাস্তব জীবনে ফিরে আসার কোনো সুযোগ তাদের হবে না। এমন একটা লোককে আমি দেখেছিলাম, একটা ছেলেকে আমি দেখেছিলাম যে 3টা অপারেশনে 3টা হাসপাতাল ঘুরে পঙ্গু হাসপাতালে আসছে, কারণ তার নাড়িভুঁড়ি ছিন্ন হয়ে গিয়েছিল, সেটার একটা হয়েছে, তার কী বলে আপনার হাড়গোড় ভেঙে গেছে, সেটার জন্য সে আসছে। তো এই যে শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে না থাকলে তো এটা তো আর বলার অপেক্ষা রাখে না যে শেখ হাসিনার নির্দেশ ছিল কি ছিল না। শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশ না থাকলে তো, এবং কামাল সাহেব, আসাদুজ্জামান খান কামাল, তিনি, আপনারা এটা সবাই দেখেছেন, আমরা দেখেছি, পুলিশকে পুলিশ বলছে স্যার কী করব, গুলি করি, একজনকে মরে যায়, আরেকজন এসে দাঁড়িয়ে যায়। এই যে তরুণরা যারা একটা সংস্কারের জন্য, একটা পরিবর্তনের জন্য, এবং শেখ হাসিনার 15 বছরের যে স্বৈর শাসন, ফেসিবাদী শাসন, তার উচ্ছেদের জন্য যেই লড়াইটা করেছিল, আজকের বাংলাদেশে যেই কথা বলছে, আজকের বাংলাদেশ 6 মাস পেরিয়ে গেছে, 6 মাসে হানিমুন পিরিয়ড শেষ হয়ে গেছে। এই সরকারের, আমি সেলিম ভাইয়ের সাথে একমত, যারা উপদেষ্টা, আমি আগেও এখানে বলেছিলাম, আপনার তৃতীয় মাত্রায় বলেছিলাম, যারা উপদেষ্টা হয়ে আছেন তাদের অনেকেরই কিন্তু এই যে জুলাই আগস্ট, সেটা তো আমাদের 36 দিনের লড়াই, তার আগে যে 15.5 বছর আমরা এই স্বৈর শাসনের বিরুদ্ধে লড়াই করেছি, 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচন, 2018 সালের 30শে ডিসেম্বরের নির্বাচন, 2024 সালের 7ই জানুয়ারি নির্বাচন, এই যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেটকে যে লুণ্ঠন করা হয়েছে এবং জনগণের সম্মতি ছাড়া যে সরকারটা ক্ষমতায় আছে, সেই যে লড়াইটা গত 15.5 বছর ধরে আমরা লড়লাম, সেই সময়ে যারা বেনিফিশিয়ারি ছিল অনেকেই তো এখন সেই সরকারের, এই বর্তমান আপনার ইউনূস সাহেবের সরকারের মধ্যে আছেন। ফলে যেই আকাঙ্ক্ষা থেকে আমরা লড়াইটা লড়েছিলাম, যেই গণতান্ত্রিক যে একটা ব্যবস্থার জন্য আমরা লড়াই করেছিলাম, সেই ব্যবস্থায় উত্তরণের জন্য যেই পদক্ষেপগুলি গ্রহণ করা দরকার ছিল, সরকার অনেকগুলি কমিশন করেছেন, অনেকগুলি কমিটি করে দিয়েছেন সংস্কারের জন্য, সংস্কারের নানা 6টা কমিটি রিপোর্ট দিয়েছে, আরও কমিটি হয়তো আপনার রিপোর্ট দিবে, এবং সরকার একটা কী বলে জাতীয় ঐক্যমত্য কমিশনও করতে চায়, এবং আমি যতটুকু শুনেছি যে আগামী 15 তারিখ তার প্রথম সভা হওয়ার সম্ভাবনা আছে। তো এই যে প্রক্রিয়াগুলি সরকার নিচ্ছে, কিন্তু দেশটাকে তো স্থিতিশীল করতে পারছে না, কারণ সরকার স্থিতিশীল করার জন্য যেই পদক্ষেপগুলি গ্রহণ করা দরকার ছিল সেই পদক্ষেপগুলি কিন্তু গ্রহণ করছে না। প্রথম কথা হচ্ছে মানুষের জীবনে যে দুর্ভোগ,
দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষের জীবনে যে দুর্ভোগ, সেই দুর্ভোগ থেকে তো মানুষকে উদ্ধার করার কোনো চেষ্টা এই সরকারের দিক থেকে আমরা দেখছি না। বরঞ্চ আপনার এই সরকার ব্যবসায়ীদের কাছে এক ধরনের বোর্ড ডাউন করছে। এখন তেলের দাম বাড়িয়ে দিচ্ছে, তেল আপনার সয়াবিন তেল লুকিয়ে ফেলছে। তাদেরকে সেই সয়াবিন তেল উদ্ধার করার পরিবর্তে সয়াবিন তেলের যারা ইম্পোর্টার, যারা মালিক, কারা ইম্পোর্ট করছে, তারাই তো গত 15.5 বছরে শেখ হাসিনার বেনিফিশিয়ারি ছিল। আজকে যারা বাংলাদেশের ভোগ্যপণ্য আমদানি করেন, যে 5টা-6টা মানে কর্পোরেট হাউস, সবাই নাম জানি আমরা, নাম বলার প্রয়োজন নাই, কিন্তু তারাই তো হচ্ছে 15.5 বছরের বেনিফিশিয়ারি। তারাই তো তাদের ওই আমলে তারাই তো টেলিভিশনের মালিক হয়েছেন, তারাই তো সব কিছুর মালিক হয়েছেন, তারাই পত্রিকার মালিক হয়েছেন, সব কিছুর মালিক তারাই ছিলেন, ব্যাংকের মালিকও তারা ছিলেন। যিনি কোনো ব্যাংক উদ্যোক্তা ছিলেন না, তিনি ক্রমান্বয়ে 9টা ব্যাংকের মালিক হয়ে গেছেন এবং তিনি সরকারের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা শুরু করে দিয়েছিলেন। এই যে প্রক্রিয়াটার মধ্যে যারা ছিলেন, যেই বেনিফিশিয়ারি ছিলেন, তারাই কিন্তু আজকে দেশটা চালাচ্ছে। আপনি বলেন, গত 15.5 বছরে যেই সচিব, যে আমলারা দেশ চালিয়েছে, তাদের কি পরিবর্তন হয়েছে? আপনি বড় বড় যেই মানে গুরুত্বপূর্ণ যেই মানে মন্ত্রণালয়গুলি আছে, সেইগুলির সচিবরা কি পরিবর্তন হয়েছে? সেই সচিবরা তো পরিবর্তন হয়নি। যারা নির্বাচনকে 2018 সালের 30শে ডিসেম্বরের নির্বাচন রাতের বেলা সম্পন্ন করেছেন, যেই পুলিশ অফিসাররা, যেই ডিসিরা, যেই ইওনরা, তাদেরকে তো বহাল তবিয়তে রাখা হয়েছে। তারা তো এখনও আমলাতন্ত্রের মধ্যে আছেন। এখন তারা ফেসবুকে আমি দেখি সাফাই গায় যে আমরা তো সরকারি কর্মকর্তা ছিলাম, আমাদেরকে যেভাবে বলা আছে আমরা সেভাবে করেছি। সরকারি দলের আনুগত্য আর রাষ্ট্রের আনুগত্য এক জিনিস না। যারা তৌফিক আলাহি না, তো এই কি যিনি যে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ছিলেন, এইচটি ইমাম, যারা এইচটি ইমামের কোটারির মধ্যে ছিলেন, এইচটি ইমামের কাছে রিপোর্ট করেছেন, যারা এইচটি ইমামকে কীভাবে নির্বাচন পরিচালনা করতে হবে সেই সম্পর্কে উপদেশ দিয়েছেন এবং এইচটি ইমামের নির্দেশ মান্য করেছেন। আমি 2018 সালের নির্বাচনে একজন প্রার্থী ছিল। দুর্ভাগ্যজনকভাবে ভোর হওয়ার আগে আমি দেখি সেন্টারে, যে 7টার সময় সেন্টারে গিয়ে দেখি নির্বাচন শেষ। তো এই যে প্রক্রিয়াটা যারা করলেন, যারা করালেন, তাদেরকে তো আজকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। আমি স্পষ্ট করে বলতে চাই, আজকে দেশকে অস্থিতিশীল করার জন্য দেশের ভিতরে এবং দেশের বাইরে এক শক্তি কাজ করছে। আবার আমাদের মানে বহিঃশক্তিও এটার পেছনে কাজ করছে। আজকে ভারতে বসে থেকে শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করার, বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করার জন্য যে প্রচেষ্টা নিচ্ছেন, সেটাকে তো ইন্ধন যোগাচ্ছে কেউ। সেই ইন্ধনদাতাদেরকে তো মানে গ্রেফতার করা দরকার। আজকে সরকার অপারেশন ডেভিল হান্ট শুরু করেছেন। তো ডেভিলটা তো আমি সেলিম ভাইয়ের সাথে একমত যে আসল ডেভিলরা তো চলে গেছে এবং সেই ডেভিলদের চলে যাওয়ার ক্ষেত্রে তো সহযোগিতা করা হয়েছে। কারা সহযোগিতা করেছে তাদের খুঁজে বের করেন। যারা আয়নাঘর করেছে, যারা আয়নাঘরের নিয়ন্ত্রণ করেছে, যারা আয়নাঘরে মানুষ গুম করে হত্যা করার নির্দেশদাতা ছিল, হত্যা করেছে, তারা তো নির্বিঘ্নে চলে গেছে। আজকে আসাদুজ্জামান খান কামাল সাহেব নির্বিঘ্নে চলে গেছেন। আজকে এই কি বলে আগের আইজিপি যিনি র্যাবের প্রধান ছিলেন, তিনি চলে গেছেন। তো কীভাবে চলে যেতে পারলেন? সেই প্রক্রিয়াগুলি আজকে সরকারের অভ্যন্তরীণ, সরকারের মধ্যেই, শস্যের মধ্যে যে ভূত থাকার কথা আমরা বলি, সেই সরকারের মধ্যেই কিছু কিছু ভূত আছে। যারা আগের সরকারও বেনিফিশিয়ারি ছিল, এখনও মানুষ যেভাবে দেশটা চলুক চাচ্ছে, দেশটাকে সেই পথে না গিয়ে একটা ডিরেল করার চেষ্টা করা হচ্ছে। সেই ডেভিলদেরকে আসলে আজকে আমার প্রশ্ন হচ্ছে যে এই ডিরেল কারা করতে চাইছে? একটা হচ্ছে যে বিগত দিনের শক্তি যারা ফেরত আসতে চাইছে এবং দেশের ভিতরে বাইরে ষড়যন্ত্র করছে। আবার অনেকে মনে করছেন যে পথে যাত্রাটা শুরু ছিল সেখান থেকে ডিরেল করবার একটা চেষ্টা বা ডিরেকশনটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা, সেটাও ভেতরের কিছু শক্তি এবং দেশের বাইরে থেকেও কিছু কিছু ব্যক্তিবর্গ চেষ্টাটা করছেন। এবং যেই কারণেই ওই নির্বাচন নিয়ে অনেকেরই কথা শুনলে ভালো লাগে না,
অনেকে কেউ কেউ মনে করেন যে সংস্কারের নামে নির্বাচনী প্রক্রিয়াকে বিলম্বিত করবার একটা চেষ্টা আছে, নতুন রাজনৈতিক সংগঠন করবার একটা সরকারি আশ্রয় প্রশ্রয়ের চেষ্টা হচ্ছে। আসলে পুরো ব্যাপারটাই এখন হয়ে গেছে আপনার, আমরা একটা গোলকধাঁধায় পড়ে গেছি। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তো এসে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। উপদেষ্টা পরিষদে এমন এমন কিছু উপদেষ্টা মানে যারা অন্তর্ভুক্ত হয়েছেন, অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই কিন্তু তারা স্বপ্ন দেখছেন যে একটি রাজনৈতিক দল করে আপনার এটা এই ক্ষমতাকে ধরে রাখা যায় কিনা। অধিকাংশ উপদেষ্টাই কিন্তু বর্তমানে একটা রাজনৈতিক দল গঠন করার প্রক্রিয়ার সাথে নিজেকে জড়িত করে ফেলেছেন। অল্প কয়েকজন তাদের উচ্চাকাঙ্ক্ষা, একদিকে উচ্চাকাঙ্ক্ষা আর একদিকে বিদেশি কিছু উস্কানি, এই দুটো মিলিয়ে দেশটাকে একটা অস্থিতিশীল করছে। একদিকে শেখ হাসিনা তো উস্কানিমূলক কথাবার্তা বলে তো আপনার এখানে একটা অস্থিতিশীল অবস্থা কায়েম করার চেষ্টা করছেন। পাশাপাশি আমরা দেখছি যে কিছু উপদেষ্টাদের মানে উচ্চাকাঙ্ক্ষা এবং কিছু আপনার ব্যক্তিবিশেষের চক্রান্তমূলকভাবে উস্কানিটাকে দেশটাকে একটা অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাচ্ছেন। সেখানে সর্বোপরি নির্বাচনটাই এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। দেখুন আমাদের দেশের যে আন্দোলন, এই ছাত্ররাই তো সমস্ত আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল এবং মূল নেতৃত্বে ছিল ছাত্ররা। আমরা যদি 52-এর ভাষা আন্দোলন ধরি, তাহলে 52-এর ভাষা আন্দোলনে রাজনৈতিক দলগুলো যেন মানে প্রদর্শন করেছেন, তখনই কিন্তু ছাত্ররা কিন্তু এই আন্দোলনকে গতিশীল করেছেন এবং আপনার রক্ত দিয়ে মাতৃভাষাটা কায়েম করেছেন। তারা কিন্তু তখন কিন্তু বলেন নাই যে রাজনৈতিক দলগুলো ব্যর্থ, আমরা একটা রাজনৈতিক দল করব। 62 সালের আন্দোলনটাকে একই অবস্থা ছাত্ররাই আন্দোলন করেছেন। আন্দোলন করার পরে কিন্তু তারা কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা তাদের ছিল না। 69-এর গণ অভ্যুত্থান বলেন, 69-এর গণ অভ্যুত্থানে ছাত্র সমাজের নেতৃত্বে আইইউর পতন হয়েছে, তারা কোনো রাজনৈতিক দল করেনি। 90 সালেও ছাত্রদের নেতৃত্বে এরশাদের পতন হয়েছে, তারা কোনো রাজনৈতিক দল করেননি। কিন্তু হঠাৎ করে আমাদের এই কোমলমতি ছাত্রদের মনের মধ্যে কীভাবে একটা রাজনৈতিক দল করার একটা উচ্চাকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে এবং সেই উচ্চাকাঙ্ক্ষাকে কিছু কিছু ব্যক্তি খুব সুনিপুণভাবে এটাকে শক্তি যোগাচ্ছেন। এই শক্তি যোগাতে গিয়ে পুরো আমার মনে হচ্ছে যে একটা সময়ে আমরা পুরো গণতান্ত্রিক ব্যবস্থাই হুমকির সম্মুখীন হয়ে যাবে। এটা আমাদের কাম্য নয়। আমরা 15 বছর আন্দোলন করেছি একটা নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের জন্য। আমি বেশ কিছুদিন যাবত বলছি, আজকে থেকে প্রায় 3 মাস আগে থেকে বলছি যে বর্তমান সরকারকে আর নিরপেক্ষ সরকার হিসেবে মনে করার কোনো কারণ নেই, কারণ সরকারের এক ধরনের পক্ষপাতমূলক আচরণ শুরু হয়ে গেছে। এই যে ছাত্র আন্দোলন সমন্বয়কারীরা বিভিন্ন অফিস আদালতে গিয়ে যেভাবে একটা ত্রাসের রাজত্ব কায়েম করছে, সেটা কিন্তু আমাদের কাছে কোনো অবস্থায় ভালো লাগছে না। আমরা যারা দীর্ঘদিন রাজনীতি করছি, আমরা তাদের কাছে অসহায় ফিল করছি। আমাদের নির্বাচনী এলাকাতে কোনো সমন্বয় ছিল না। এখন ইউনিয়ন পরিষদে গিয়েও দেখি যে সমন্বয়করা গিয়ে গমের ভাগ নেওয়ার জন্য ওই যে কম্বল বিতরণ করলে তাদেরকে ভাগ দিতে হবে, টিউবওয়েল আসছে সেখানে তাদের ভাগ দিতে হবে। এত সমন্বয় কোথায় সৃষ্টি হয়েছে আমরা বলতে পারবো না। পুরো ব্যবস্থাটা ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত শক্ত হাতে মোকাবিলা করার দরকার ছিল এবং উনি ওনার নিরপেক্ষতা শক্তভাবে বজায় রাখার দরকার ছিল। ধরেন এখন পেপারে আসছে যে একজন উপদেষ্টা পদত্যাগ করে তিনি নতুন দলের দায়িত্ব নেবেন। তিনি যদি পদত্যাগ করেন, তার কলিগরা তো উপদেষ্টা মণ্ডলীতে রয়ে যাবেন এবং তার কলিগরা তো ওই দলকে সমর্থন করার জন্য বিভিন্ন পর্যায়ে ডিসি, এসপি এদেরকে বাধ্য করবেন যে একটা কিংস পার্টি গঠন করার জন্য সরকারিভাবে যা যা সহযোগিতা করা দরকার তা করবে। আমরা হঠাৎ করে দেখলাম যে শহীদদের রক্তের দাগ না ফুরানোর আগেই এই যে কাউন্সিলরদেরকে নিয়ে একটা মিটিং করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, যে কাউন্সিলরদের বিরুদ্ধে গণহত্যায় সরাসরি জড়িত হওয়ার সুনির্দিষ্ট প্রমাণ আছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সুনির্দিষ্ট প্রমাণ দেওয়ার পরও তারা কিন্তু এখানে তাদেরকে নিয়ে মিটিং করেছেন। আমার মনে হচ্ছে যে যেহেতু একটা নতুন রাজনৈতিক দল করলে কিছু লোকজনের দরকার হবে, সুতরাং সেই কারণে হয়তো বিচার ব্যবস্থাটাকে একটু বিলম্বিত করা, সেখান থেকে কোনো লোকজনকে খুঁজে পাওয়ার কোনো উপায় আছে কি না, এই ধরনের একটা চিন্তাও কাজ করছে, যে কারণে বিচার প্রক্রিয়াটাকে একেবারেই স্থবির করে দিচ্ছে। আমরা জানতেও পারছি না, যারা গ্রেপ্তার হচ্ছে তারা 2 দিন পরে আবার বেরিয়ে যাচ্ছেন এবং এখানে তারা কিভাবে বেরিয়ে যাচ্ছেন সেটাও আমরা বুঝতে পারছি না, এবং যেসব লোকজন বাংলাদেশে এখন পর্যন্ত আত্মগোপনে আছেন তারা কেন ধরা পড়ছেন না সেটাও আমরা বুঝতে পারছি না। তারপরে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ যেমন আমরা দাবি করছি, পাশাপাশি আমরা দেখলাম যে অন্যান্য রাজনৈতিক দলগুলো দাবি করছে। এমনকি সর্বদলীয়ভাবে উপদেষ্টা মহোদয়ের সাথে, প্রধান উপদেষ্টার যখন মিটিং হয়েছে 2-4টা রাজনৈতিক দল কিন্তু ওই স্বরাষ্ট্র উপদেষ্টার বিপক্ষে কথা বলে তারকে কিন্তু সরিয়ে দেওয়ার কথা বলেছেন। কিন্তু প্রধান উপদেষ্টা বুঝতে পারছেন না যে কত বড় গুরু দায়িত্ব উনি কাঁধে
কাঁধে নিয়েছেন, কত বড় গুরু দায়িত্ব ওনার কাঁধের মধ্যে আছেন, কত জনগণ ওনার প্রতি তাকিয়ে আছেন। আমরা এখনও মনে করি ডক্টর ইউনূস সাহেব সবার কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি। উনি ওনার গ্রহণযোগ্যতা এবং নিরপেক্ষতাকে বজায় রাখা দরকার। একটা কিংস পার্টি হওয়ার অনেক চেষ্টা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক শূন্যতার মধ্যে, আপনার বিএনপি আপনার সৃষ্টি হয়েছে। সেই প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট। বর্তমান প্রেক্ষাপটে কোনো কিন্তু রাজনৈতিক শূন্যতাটা নাই, যে শূন্যতাটার কারণে কোনো একটা রাজনৈতিক দল, আমরা বলি যে রাজনৈতিক দল প্রতিদিন একটা করে জন্ম নেয়, আমাদের কোনো অসুবিধা নেই, এটা গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক দল হতে পারে। কিন্তু সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় আমরা দেখছি তো, আমরা এটা খেয়াল করছি, বিভিন্ন অফিস আদালতে গিয়ে মানে সমন্বয়করা আপনার বদলি তদবির করছেন, তারা পদায়নের তদবির করছেন, তারা টেন্ডারের তদবির করছেন, তারা বাণিজ্যের তদবির করছেন। এতে করে কিন্তু একটা অস্থিতিশীল অবস্থা মানে তৈরি হচ্ছে। একদিকে তো আওয়ামী লীগের মধ্যে, আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল, আমার কাছে অত্যন্ত বেদনার সাথে আমি আপনাকে বলতে চাই যে আওয়ামী লীগের সাধারণ সমর্থক যে, তার মধ্যেও কোনো ধরনের অনুশোচনা নাই, তার মধ্যেও কিন্তু সে আত্মপক্ষ সমর্থনের জন্য কথা বলছে, এবং তার মধ্যেও কিন্তু কোনো ধরনের পরিবর্তন নাই। শেখ হাসিনা তো একটা সাইকোপ্যাথ হিসাবে রাষ্ট্রটা পরিচালনা করছেন, তিনি কিন্তু তার পুরো ব্যবস্থাপনাটাকে একটা মানসিক রোগে আক্রান্ত করেছেন। শেখ হাসিনা হয়ে ওঠার পিছনে যেমন সেনাবাহিনীর কর্মকর্তারা জড়িত, পুলিশের কর্মকর্তারা জড়িত, প্রশাসনের কর্মকর্তারা জড়িত, আইনজীবীরা জড়িত, সাংস্কৃতিক কর্মীরা জড়িত, সাংবাদিকরা জড়িত, ব্যবসায়ীরা জড়িত, প্রত্যেকে মিলেই শেখ হাসিনাকে একটা দানবে রূপান্তরিত করেছে। আমি আসি মিস্টার কাফি, মিস্টার সেলিম যেটা বলছিলেন, প্র্যাকটিক্যালি যেটা অনেকের কাছে মনে হচ্ছে যে ছাত্রলীগ আর সমন্বয়কদের মধ্যে কোনো পার্থক্য এখন আর নেই। আপনি খুবই ঠিকই বলেছেন। এইখানে যারা সমন্বয়ক কেন্দ্রীয় পর্যায়ে, মানে এখন অনেক সমন্বয় হয়ে গেছে, যেটা উনি বললেন। আমি ঢাকার বাইরে অনেক জায়গায় প্রোগ্রাম করতে গিয়ে দেখেছি যে অনেকেই বলছেন ভাই এরা এখন সমন্বয়ক, কিন্তু মুভমেন্টের সময় এরা ছিল না। সেটাই বলতে যাচ্ছি। ধারে কাছেও ছিল। আমি নাম বলবো না, কিন্তু যারা সমন্বয়ক, বড় বড় সমন্বয়ক দাবি করেন, নানা রকম ফতোয়া দেন, মানে এরে মেরে ফেলো, ওরে ধরবে, এরে করবে, কিন্তু তারা এই কোথায় ছিলেন? মানে এবং এখন সমন্বয় একটা ভয়ের নাম। তাদের তো দলীয় পরিচয় আছে, তারা তো সাংগঠনিক পরিচয় নিয়ে ছিলেন, ছাত্রলীগের নেতাকর্মী হিসেবেই ছিলেন। যারা বড় বড় সমন্বয়ক দাবি করেন তাদের অনেকেরই তো ছাত্রলীগ পরিচয় আছে। ফলে যেই কথাটা বলছেন, আবার আরেক দল লোক যারা নিজেকে এখন মজলুম বলে দাবি করতেছেন, তারা তো হেলমেট পরে ছাত্রলীগের মিছিলই করেছেন, তাই না? ফলে এই সমন্বয়ক যে গজিয়ে ওঠা সমন্বয়ক যারা আমি আপনাকে স্পষ্ট করে বলতে চাই যে অনেক বড় বড় সমন্বয়ক আছেন যারা আন্দোলনটা শুরু করেছিলেন, কিন্তু আন্দোলনটা শেষ করতে পারেন নাই। শেষ করেছে কারা? শেষ করেছে সাধারণ মানুষ। এই যে ৩৬ দিনের যে আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থান, সেই জুলাই গণঅভ্যুত্থানের তো কোনো নির্দিষ্ট দলের নেতৃত্ব হয় নাই, কোনো নির্দিষ্ট গ্রুপের নেতৃত্ব হয় নাই, কোনো ব্যক্তির নেতৃত্ব হয় নাই। ফলে ৬ মাস পরে এসে বলছেন যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র আমরা দিব। সেই সময় কোন ঘোষণাপত্র ছিল? সেই সময় একটাই ঘোষণাপত্র ছিল, সেটা হচ্ছে শেখ হাসিনার অপসারণ। বা ঘোষণাপত্র দিলে সেটা অগাস্টে দিলেন না কেন? ৩২ নম্বর ভাঙলে সেটা অগাস্টেই ভাঙা হলো না কেন? ৬ মাস পরে কেন? সেটা একটা প্রশ্ন। আপনি মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র তৈরি হয়েছে, সেটা তো মুক্তিযুদ্ধের শুরুতেই ঘোষণাপত্রটা তৈরি হয়েছে। আপনি একটা ঘটনার ৬ মাস পরে এসে বলবেন যে আমি একটা ঘোষণাপত্র দিব, তো তার মানে কি ওই সময় যারা, আর এখন যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দাবি করছেন, ওই সময় একটা প্ল্যাটফর্ম ছিল, এখানে সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীরা, ছাত্র সংগঠনের তারা অংশগ্রহণ করেছিল। আপনি তো এখন শুধুমাত্র আপনারাই ২৮টা ছাত্র সংগঠন তো আপনাদের এই প্ল্যাটফর্মের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। ফলে আপনি যখন বলছেন যে ঘোষণাপত্র দিবেন, এটা খণ্ডিত। আপনি যখন সমন্বয়ক দাবি করছেন, এটা খণ্ডিত। আপনি ছাত্রদের, আমি যারা বলতে চাই, রাজনৈতিক দল করেন, আপত্তি নাই। পৃথিবীতে এরকম অনেক উদাহরণ আছে। আসামে, আমাদের পাশের দেশ ভারতের আসাম প্রদেশে এরকম ঘটনা আছে। হোস্টেল থেকে ডাইরেক্ট হলো আপনার প্রধান মুখ্যমন্ত্রীর বাসভবনে চলে যাওয়া। করতে পারেন, করেন, যদি জনগণের সম্মতি থাকে, জনগণের যদি ভোট পান, জনগণের যদি ম্যান্ডেট পান, ক্ষমতায় যান। কিন্তু মানে আপনি যাকে তাড়িয়ে হলো ক্ষমতা আসলেন, তার মতোই যদি আপনি হতে চান, জনগণ তো অ্যাকসেপ্ট করবে না। আরেকটা কালচার এখন শুরু হয়েছে, মব জাস্টিস, এবং মানুষ সেই ভয়ের সংস্কৃতি, ভয়ের আবহর মধ্যে আছে। আমরা তো
কি বলে হাসিনা আমলও তো মব জাস্টিস দেখেছি। সেই মব জাস্টিস কি হতো, কেউ যদি বিরোধী দল কেউ যদি প্রোগ্রাম করতো তাকে হচ্ছে নানাভাবে হলো হ্যাকেল করা হতো। এমন কি আছে যে মানে এই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ইউনিয়নের ঢাকা ইউনিভার্সিটির সভাপতির চোখের মধ্যে সূক্ষ্ম শলাকা দিয়ে গোতা মারা হয়েছিল যাতে চোখ নষ্ট হয়ে যায়। এইগুলো তো আমরা দেখেছি। এখন আপনি যদি ওই প্রক্রিয়ায় যেতে চান, ক্ষমতায় আছেন, ক্ষমতায় যারা আছে, আমরা অবশ্যই বলবো যদি মানে মানে যদি না যারা অপরাধ করেছে তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে, তাদের সমস্ত সম্পত্তি ক্রোক করতে হবে, তাদের যাবতীয় অস্থাবর সম্পত্তি ক্রোক করে সেটা হচ্ছে এই যে গণ আন্দোলনে যারা শহীদ হলেন, আহত হলেন, তাদের চিকিৎসার জন্য ব্যয় করতে হবে। কিন্তু আপনি ইচ্ছা হলো বিদেশ কোনো এক জায়গায় বসে আপনি বলে দিলেন যে উমুককে আমার পছন্দ না, উমুকের বাড়ি জ্বালায় দাও, উমুকের বাড়ি ভেঙে দাও, উমুকের অফিস ভেঙে দাও, সেইটা তো মব জাস্টিস। সেই জাস্টিস করার দায়িত্ব তো আপনাকে কেউ দেয় নাই, সেই উদ্যোগ গ্রহণ করার অধিকার তো আপনাকে কেউ দেয় নাই। আজকে একটা সরকারকে আমরা বসিয়েছি ক্ষমতায়, আমরা 36 দিন লড়াই করার পরে একটা সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি, সেই সরকার হলো উদ্যোগ গ্রহণ করবে। আমাদের তো কিংবা ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে তারা হলো কোনো ধরনের মানে উদ্যোগ দিচ্ছে না, উদ্যোগহীনতা পরিলক্ষিত হচ্ছে। তারা উদ্যোগ নিয়ে যে এই সংকটগুলি দূর করবে, পুলিশের নিষ্ক্রিয়তা দূর করবে, তারপর আপনার মানে বাজার সিন্ডিকেট ভেঙে দিবে, আপনার যত ধরনের অনাচার অত্যাচার আছে সেগুলির বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করবে, গরিব মেহনতি মানুষের পক্ষে তারা অবস্থান গ্রহণ করবে। উল্টে তারা কি করছে, উল্টে তারা হচ্ছে হলো শ্রমিকরা, গার্মেন্টস শ্রমিকরা যে শেখ হাসিনার আমলে মজুরি বৃদ্ধির দাবি করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিল, 4 জন মারা গিয়েছিল, সেই মজুরি বৃদ্ধির দাবি করতে গিয়ে এই ইউনূস সাহেবের আমলে প্রথম যারা হত্যার শিকার হয়েছে তারা 2 জন শ্রমিক। আপনার রিক্সা ভ্যান যারা 24 জন রিক্সা ভ্যান চালক ঢাকা শহরে জীবন দিয়েছে হলো এই জুলাই গণঅভ্যুত্থানে, আপনি রিক্সা ভ্যান বন্ধ করে দিলেন। ফলে এই যে মানে পজিটিভ উদ্যোগে গ্রহণের পরিবর্তে আপনি নেগেটিভ উদ্যোগ নিচ্ছেন, সেটাই কিন্তু মানুষকে হলো ক্ষুব্ধ করে তুলছে। এবং যেটা সেলিম ভাই বলছে যে আপনি নিষ্ক্রিয় থেকে ক্রমান্বয়ে অসন্তোষের তৈরি করছেন, আমি তাই মনে করি যে জনগণ এখন যেই প্রক্রিয়ায় হলো আপনার মানে যেই সাপোর্ট, যেই সমর্থন এই সরকারের প্রতি দিয়েছিল, সেই সমর্থন কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? যে একটা ইনার্ট, একটা নিষ্ক্রিয় সরকার বসে আছে। সেই নিষ্ক্রিয়তার জায়গা থেকে আমি প্রফেসর ইউনূসকে বলবো, আমাদের লড়াইয়ের মধ্য দিয়ে এত 2000 ছাত্র সাধারণ মানুষের জীবনদানের মধ্য দিয়ে প্রায় 22,000-এর মতো মানুষের পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে আপনি ক্ষমতায় এসেছেন, আপনাকে সক্রিয় হতে হবে। এবং এই সরকারের মূল কাজটা কী ছিল? এই সরকারের মূল কাজটা হচ্ছে যে জনগণের ম্যান্ডেট সম্পন্ন একটা সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে চলে যাও। ডিসেম্বর মাসে নির্বাচনের যেই কথা প্রফেসর ইউনূস সাহেব বলছেন, আমার মনে হয় তার সেই কথাটা রাখা দরকার একটা নির্বাচনের মধ্য দিয়ে। এবং সেই প্রফেসর ইউনূস সাহেব বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন যদি একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো একটা নির্বাচন যদি উনি করে যেতে। এখন আমার প্রশ্ন, আমি এই দুজনের কাছে প্রশ্ন, মিস্টার সাদাত হোসেন সেলিম প্রথমে উত্তর দিবেন যে আপনি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভালো নির্বাচন বলছেন, ইতিহাসের ভালো নির্বাচন, সেটা করবার সক্ষমতা এবং ইন্টেনশন দুটোর কোনটা তাদের আছে কিনা মিস্টার সাদাত হোসেন সেলিম? আর সক্ষমতা আছে কিনা সেটা ইতিমধ্যে প্রশ্নবোধক হয়ে দাঁড়িয়েছে। সক্ষমতা, কারণ আপনারা বলছেন সরকার হিসেবে তারা এতটাই নিষ্ক্রিয়, মানে কিছুই তাদের কোনো একদম পরিপূর্ণ নিষ্ক্রিয়। আমরা মানে 2-1 দিন সচিবালয়ে গিয়ে দেখেছি যে সচিবরা একদম হাত পা গুটিয়ে বসে আছেন, কোনো কাজই করছেন না, একটা শ্মশানে নীরবতা হচ্ছে। তার মধ্যে দিয়ে আপনার একজন সাবেক আমলার আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি যে প্রতিটা মন্ত্রণালয়ে 2 জন ছাত্র প্রতিনিধি নিয়োগ করা হয়েছে অলিখিতভাবে। এবং ওই ছাত্র প্রতিনিধিদের কাজ হলো যে সচিবের রুমে গিয়ে বসে থাকা, সচিবকে কোনো কাজ করতে না দেওয়া, কোথাও প্রমোশন হবে, কার ডিমোশন হবে,
কার আপনার আপনার কে কোন টেন্ডার পাবে কি পাবে। যেমন আপনার ক্যাটাগরিলি তিনি বলেছেন যে রেল উপদেষ্টার এখানে গিয়ে দুজন সমন্বয়ক বসে থাকেন বা সমন্বয়কদের প্রতিনিধি বসে থাকেন, তারা আপনার কোন রেল আপনার বেসরকারিভাবে কার হাতে দিতে হবে, আপনার কোন ক্যাটারিংটা কার হাতে দিতে হবে এবং কাজ করতে দিচ্ছেন না। একটা সচিবকে একটা ফাইল পড়ে একটা স্বাক্ষর করার জন্য যে সময়টা দেওয়া দরকার সেই সময়টা দিচ্ছেন না। এটা তো মানে খুবই একটা খারাপ উদাহরণ। তার মধ্যে দিয়ে পড়ে গেছে যে উপদেষ্টারা এরা একদম আমি কি বলবো মানে তাদেরকে আমি যোগ্যতার মাপকাঠিতে আপনার তাদেরকে কোনোভাবে একটা উপদেষ্টা হিসাবে আপনার মানতেই রাজি নই। তো সুতরাং এই অবস্থার মধ্যে একটা পরিপূর্ণ নির্বাচন করার সক্ষমতা সরকার আছে কি না আমার সন্দেহ আছে। সেটার যদিও নির্বাচন কমিশনের উপর অনেকাংশে নির্ভর করে। প্রধান নির্বাচন কমিশনকে মোটামুটি আমার কাছে একটা ব্যক্তিত্ববান মানে মানুষ হিসেবে মনে হচ্ছে এবং তিনি কিছু কিছু কথা বলছেন এবং তিনি আপনার যে অসংলগ্ন কিছু আপনার সংস্কারের প্রস্তাব দিয়েছেন তার বিরুদ্ধে তিনি কথা বলছেন। কিন্তু সরকারের সদিচ্ছার ব্যাপারে সন্দেহ আছে এই কারণে যে সরকার নিজেই একটা কিংস পার্টিকে ক্ষমতা দেওয়ার জন্য তারা বিভিন্ন রকম কলকাঠি নাড়ছেন। আমরা টের পাচ্ছি জিনিসটা, আমরা টের পাচ্ছি বিভিন্ন মানে আমলারা তো মানে সমন্বয়কদের ভয়ে কম্পমান। একজন টিওনো এবং ডিসি যখন সমন্বয়ক শব্দটা তাদের কাছে একটা মূর্তিমান আতঙ্কের নাম হয়ে গিয়েছে। আমরা আন্দোলনের সময় ঢাকা শহর ব্যতীত অন্য কোনো আপনার জেলাতে এত সমন্বয়ক দেখি নাই। আমরা জানতাম যে এখানে 6 জন সমন্বয়ক এবং আপনার 167 জন 165 জন সমন্বয়ক। এখন তো মানে ঘরে ঘরে সমন্বয়ক। এবং যদি তারা মানে জুলাই আগস্টের অভ্যুত্থানের আগে দিয়ে তারা যদি বলতো যে আমরা যদি জয়ী হলে আমরা একটা রাজনৈতিক দল গঠন করব এবং রাজনৈতিক দল গঠন করে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাব, এই কথাটা যদি বলতো তাইলে সে সময় আন্দোলনটা আদৌ কতটা বেগবান হতো আমার কাছে এখন প্রশ্ন অবশ্যই আমরা এটা খুব বলতে পারি। আরেকটা কথা হলো যে শুনতেই তো আমাদের কাছে খারাপ শোনা যায় ছাত্ররা একটা রাজনৈতিক দল করবে। ছাত্ররা তো তাদের লেখাপড়া ফিরে যাবে। 72 সালে মুক্তিযোদ্ধার পরে যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের অনেকে কর্মজীবনে ফিরে গিয়েছে, কেউ সেনাবাহিনী যোগদান করেছেন, কেউ রক্ষী বাহিনী যোগদান করেছেন, কেউ কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ে ফেরত গেছেন। এখানে কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ে কেউ কিন্তু আর ফেরত যাচ্ছেন না। এমনকি আমাদের কাছে এত কষ্ট লাগে, এত দুঃখ লাগে, আমরা প্রায় 50 বছরের অধিক আমরা রাজনীতি করছি, কিন্তু টকশোতে এমনভাবে আমাদের সাথে আচরণ করা হয় যেটা আমরা আসলে মেনে নিতে পারছি না। আমাদের কাছে খুব দুঃখ লাগে যে এই জন্যই কি 15 বছর নিজের মানে সমস্ত শক্তি দিয়ে আমরা রাজনীতিটা করেছি, সমস্ত শক্তি দিয়ে আমরা স্বৈরশাসনটাকে উৎখাত করেছি। তো আমি আপনার প্রশ্নের উত্তর এটা বলতে পারি যে আমরা এখন মানে আমাদের ভাবতে কষ্ট হয়, আমাদের এখন আসলে চিন্তাশক্তি আমাদের অনেকটাই দুর্বল হয়ে গেছে যে আমরা এই সরকারকে তো একদিকে নিরপেক্ষ সরকার বলতে আমরা রাজি নই, আরেকদিকে কিন্তু এই সরকার যেটা নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন সেই বিশ্বাসটাও কিন্তু জনগণের মন থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছেন। এবং বিভিন্ন জরিপে কিন্তু দেখা গেছে আজকেই আসছে যে মানুষ 86% মানুষ কিন্তু চায় যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। তাইলে যে আমরা নির্বাচনটাকে আপনার এই যে শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা যারা আছেন ব্যবসায়ী আর্লিগাররা, ওরা মনে করতেছে যে নির্বাচনের স্বাভাবিক পথ পরিবর্তন করার পরিণতিটা কি ভয়ঙ্কর হতে পারে। একটা তত্ত্বাবধায়ক সরকার একটা রূপরেখা দিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হয়ে বাংলাদেশে ক্ষমতা পরিবর্তনের এক ধরনের সুন্দর একটা কালচার গড়ে উঠছিল, সেটাকে কবর দিয়েছে। এখন সেখান থেকে আবার নতুন করে যদি আমরা আবার কিংস পার্টিকে ক্ষমতা পাঠাতে চাই তাহলে তো আপনার বিভিন্ন রাজনৈতিক দলগুলো হয়তো নির্বাচনে অংশগ্রহণ নাও করতে পারে। এবং ডক্টর ইউনূসের অধীনে যদি বিভিন্ন রাজনৈতিক দল বলে যে না এই সরকারকে আমরা নিরপেক্ষ মনে করি না, আমরা তাদের অধীনে আমরা নির্বাচনে যাব না, তখন তারও নতুন করে গণতান্ত্রিক বিভিন্ন সংকট সৃষ্টি হবে। তো এইটা যে ডক্টর ইউনূস সাহেব বুঝেন না এমন না, কিন্তু কয়েকজন উপদেষ্টা যারা পর্দার অন্তরালে 2-1 জনকে তো তারা ধরেন আমরা ডে 1 থেকে বলেছি যে ছাত্রদের উপদেষ্টা হওয়ার কোনো প্রয়োজন ছিল না, এটা প্রথম দিন থেকে বলেছি। আমার অনেক আপনার স্বজন বন্ধুবান্ধব শুভাঙ্গে বলেছে আপনি শুরু থেকে কথা বলছেন কেন। আমি বলছি না, তারা আপনার একটা ওয়াচডগ হিসেবে তারা আপনার থাকা দরকার ছিল, কিন্তু তারা যে একটা মহাপরিকল্পনার অংশ হিসেবে সেখানে করেছেন। কিছু কিছু উপদেষ্টা যে তাদেরকে আপনার বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছেন, কিছু কিছু উপদেষ্টা যে কার্ল মার্কস এবং লেনিন সাজতে চেষ্টা করছেন, কিছু কিছু উপদেষ্টা একে অপরকে সিরাজুল আলম খান হিসেবে ডাকছেন। আমি নিজে কানে শুনেছি একজন উপদেষ্টা আরেকজনকে বলতেছেন যে উনি তো আমাদের সিরাজুল আলম খান। তো এই যে মানে ছাত্ররা না, ছাত্রদের বাইরের উপদেষ্টারা 3 জন ছাত্র না, ওই 3 জন ছাত্র উপদেষ্টার বাইরের উপদেষ্টা একজন আরেকজনকে বলছেন উনি আমাদের সিরাজুল আলম খান, উনি সব কিছু করছেন। তো এই যে অবস্থাটা তাতে বোঝা যাচ্ছে যে কিছুটা আপনার এখানে আপনার শস্যের মধ্যে ভূত আছে। এবং শস্যের মধ্যে ভূত তাড়াতে হলে বাঙালি তো আবেগপ্রবণ, আবার কখন কী করে বসে এটা নেই। যেমন আমরা কোনো অবস্থাতে এই যে গত 5-6 তারিখে যে ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলোর আমরা পক্ষে নই। আমরা দেশে একটা অস্থিতিশীল অবস্থা কায়েম হোক,
দেশের মানুষ আইনটাকে নিজের হাতে তুলে নেয়, এটার জন্য তো আমরা ইয়ে করি না। আমরা তো একটা সুশাসন এবং একটা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করছি, আমরা আন্দোলন করছি, আমরা সংগ্রাম করছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতাম যে একটা সরকার যদি আইনের শাসনের মধ্যে থাকে, একটা সরকার যদি সুশাসন থাকে, তাহলে 95% সমস্যার সমাধান হয়ে যায় যদি আইনের শাসনটাকে ঠিকমতো প্রয়োগ করা যায়, যদি আইনটাকে ঠিকমতো প্রয়োগ করা যায়, যদি সুশাসনটাকে নিশ্চিত করা যায়। কিন্তু এই সরকারের উপদেষ্টারা তো কেউ তার নিজস্ব মন্ত্রণালয়ে কোনো সুশাসন কায়েম করতে পারেনি। এখন কি জমি রেজিস্ট্রি করতে ঘুষ দেওয়া হচ্ছে না? ঘুষের আদান প্রদান কি বন্ধ হয়ে গেছে? থানা পুলিশের কি ঘুষের আদান প্রদান বন্ধ হয়ে গেছে? বিভিন্ন জায়গায় কি টেন্ডারের মধ্যে ঘুষের আদান প্রদান বন্ধ হয়ে গেছে? এটা তো কোনো কিছুই হচ্ছে না। ধরেন আমরা যদি মনে করেন, ওনারা বলেছেন সংস্কার, আমরা যদি মনে করতাম যে যোগাযোগ উপদেষ্টা অতি দ্রুত সাইদাবাদকে, মহাখালীকে ঢাকার বাইরে ছড়িয়ে দিয়ে আপনার দ্রুততার সাথে ঢাকার যানজট মুক্ত করার জন্য একটা পদক্ষেপ নিচ্ছে, কোনো পদক্ষেপই ওনাদেরকে আমরা নিতে দেখছি না, কাউকে কোনো পদক্ষেপ নিতে দিচ্ছি না। আমরা সবচেয়ে দুঃখ এবং কষ্ট লাগে যে আহতরা যখন বারবার রাস্তা নেমে আসছেন, আপনার স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে কোনো ধরনেরই কোনো বক্তব্য দেওয়া হচ্ছে না। আমরা মানে এক সপ্তাহ পরেই, 8 তারিখের এক সপ্তাহ পরে বলেছি যে সবাইকে তো বিদেশে পাঠানো সম্ভব না, তাইলে আপনারা বিদেশ থেকে কিছু ভালো ডাক্তার নিয়ে আসেন, এনে তাদের চোখের চিকিৎসা করেন, তাদের অঙ্গের চিকিৎসা করেন। সেটা 6 মাস ওনারা ঠিকমতো করতে পারেন নাই। আমরা এই কথাগুলো আমরা বলছি, এখন ওনাদের কি বলার মতো কেউ নেই? ওনাদের কি উপলব্ধি করার কেউ নেই? এই যে আমরা কথাগুলো বলছি, ওনাদের কি কোনো স্বজন বন্ধুবান্ধব শুনছেন না? শুনে কি কথাগুলো ওনাদের কানে দিচ্ছেন না? যে জনগণের ঘৃণার মাত্রা আপনাদের প্রতি আস্তে আস্তে তীব্র হচ্ছে, আপনারা ঘৃণিত হয়ে আপনারা একটা ঘৃণাময় জীবনযাপন করার চাইতে আপনারা একটা সুস্থ সুন্দর নির্বাচন দিয়ে আপনারা জনগণের জন্য চোখে চিরস্মরণীয় হয়ে থেকে আপনারা দেশটাকে একটা শান্তি সুবিধা বইয়ে দেন। আব্দুল আল কাফি, এই সক্ষমতা এবং নিরপেক্ষতা এই সরকারের আসলে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। কারণ এই সরকারকে মানুষ তো দীর্ঘ একটা লড়াইয়ের মধ্যে, সুযোগ নাই, কিন্তু ব্যর্থ হলে আপনি কি করবেন? ব্যর্থ হওয়ার সুযোগ নেই। আমি এই কারণে বলছি যে তাকে একটা সুষ্ঠু নির্বাচন দিতেই হবে। প্রফেসর ইউনূসকে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতেই হবে। এখন প্রফেসর ইউনূস যদি পৃষ্ঠপোষকও হয় যে একটা নতুন ছাত্র একটা দল করবে, ঠিক আছে, ছাত্রদেরকে ছেড়ে দেন, তারা দল করুক। কিন্তু তিনি পৃষ্ঠপোষক হলে তিনি আর কিভাবে নিরপেক্ষ থাকবেন? ঠিক আছে, এখন আমাদের তো পৃষ্ঠপোষক হলেও নিরপেক্ষ থাকতে পারবে না কেন? যদি সে এই দলের পক্ষে, তাহলে তো ওই যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্ট, যেটা দাবি এবং যেটা সংস্কারের মধ্যেও সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের মধ্যে আছে, যেটা ওনাদের সহ বিভিন্ন, আপনাদের সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাবের মধ্যে আছে, বিএনপি সহ, সেটা কোথায় থাকবে? না, আমি যেটা বলছি যে উনি পৃষ্ঠপোষক এই অর্থে যে শুভেচ্ছা দিল, উনি বলল যে এরা মাস্টার মাইন্ড, যেগুলি কোনোটাই আসলে সত্য না। এটা আমি জানি না প্রফেসর সাহেব কীভাবে কোথা থেকে বললেন, কিন্তু আমরা যারা রাস্তায় ছিলাম আমরা কখনো এটা দেখি নাই। আপনি যদি বলেন যে যাকে মাস্টার মাইন্ড বলা হচ্ছে 2 তারিখের আগেও তার নাম কেউ জানতো কিনা, সে কী করে মাস্টার মাইন্ড হইল? এই যে শত শত মানুষ যে রাস্তায় জীবন দিচ্ছে, হ্যাঁ, তার তো নিজের তাগিদে জীবন দিচ্ছে, কারো নির্দেশন তো জীবন দেয় নাই। ফলে উনি হয়তো একটা শুভেচ্ছা ওনার থাকতে পারে, ওনাকে ক্ষমতায় বসিয়েছে উনি মনে করে, সুতরাং থাকতে পারে, কিন্তু ওনাকে নিরপেক্ষভাবে জিনিসটাকে দেখতে হবে, নির্বাচনটা নিরপেক্ষভাবে করতে হবে। এখন আমরা কি বলবো যে প্রফেসর সাহেবকে সরাই দিয়ে আরেকজনকে বসান? সেটা আমি অন্তত এখন বলছি না। এটা নির্ভর করবে উনি আগামী দিনে কী ধরনের ভূমিকা পালন করেন। যদি উনার প্রত্যক্ষ সহযোগিতায় দল হয়, সেই দল যদি নির্বাচন করে, তাহলে তখন তো আমরা বলবোই যে আপনি এই দল করছেন, এই দলের আপনি মুরব্বী, আপনি বিদায় হয়ে যান, অন্য কাউকে দিয়ে নির্বাচন করেন। কিন্তু আমরা বলতে চাই যে যেই আপনার অন্তর্বর্তীকালীন সরকার একটা নিরপেক্ষতার পেশা, হচ্ছে সক্ষমতার পৃষ্ঠ। ধরেন আপনার একটা ভালো নির্বাচন করতে হলে কোন কোন জায়গায়, যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হতে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনেক বেশি রোল পালন করতে হয়। সেই নিষ্ক্রিয়তার জায়গাটা তো আমরা বারবার অ্যাড্রেস করেছি। রাজনৈতিক দলগুলি কিন্তু, প্রতিটা রাজনৈতিক দল কিন্তু এই সরকারের যে এই নিষ্ক্রিয়তার জায়গাটা, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রম অবনতি হলে দেশটা একটা অস্থিতিশীল জায়গায় চলে যাবে, সেইটা হইতে দেওয়া যাবে না। সেটার জন্য আপনাকে প্রয়োজন হচ্ছে হলো, যদি মনে করেন যে এই উপদেষ্টা পারছে না, তাহলে আরেকজন উপদেষ্টাকে নিতে হবে যে সক্ষমতা দেখাতে পারবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যিনি হলো নিয়ন্ত্রণ করতে পারবেন। অসহায়ত্বর কোনো সুযোগ এখানে নাই। আপনি অসহায়ত্ব যদি দেখান যে আমি অসহায়, আমি পারছি না,
তাহলে ইউ মাস্ট গো। কারণ আমরা তো অসহায়ত্ব দেখার জন্য আপনাকে হলো ক্ষমতায় বসাইনি। আমরা আপনাকে বসিয়েছি, আপনার কাছে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই, যেই নির্বাচনে আমরা জনগণ আমাদের ম্যান্ডেট দিতে পারবো, আমাদের ভোট রাতের বেলা হয়ে যাবে না, এরকম একটা আমরা নির্বাচন চাই। আমাদের নির্বাচনের মধ্য দিয়ে একটা যারাই ম্যান্ডেট পাক, কোন রাজনৈতিক দল পাবে আমি সেটা মানে আমরা তো জানি না, কিন্তু যারাই ম্যান্ডেট পাক, সেই ম্যান্ডেট যারা পাবে তাদেরকে হলো একটা স্থিতিশীলভাবে দেশ পরিচালনার জন্য হলো দায়িত্ব দেওয়া হোক। কারণ এই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বেশি দিন, যেহেতু এই সরকারের কোনো নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ নাই, এই দেশের নির্দিষ্ট লক্ষ্য নাই, ফলে এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বেশি দিন চলতে পারবে না। মিস্টার সাদাত হোসেন সেলিম, ক্লোজিং রিমার্কস। না, আপনি কাফি যেটা বলেছেন যে এখানে শুভেচ্ছা জানানোর কোনো সুযোগ নেই, ডক্টর ইউনূস সাহেবকে শুভেচ্ছা জানাবেন এই কোনো সুযোগ নেই। তিনি প্রথমে যে ভুলটা করেছেন যেহেতু তিনি আন্দোলনের সাথে জড়িত ছিলেন না, দেশে ছিলেন না, তিনি এসে বলেছেন যে ছাত্ররা তার নিয়োগকর্তা। ছাত্ররা তাদের নিয়োগকর্তা না, পুরো জনগণ, পুরো সমস্ত রাজনৈতিক দলগুলো এক মর্তভিত্তির ভিত্তিতেই তাকে কিন্তু প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছেন। এবং তিনি কিন্তু ছাত্রদেরকে রাজনৈতিক দল করার ব্যাপারে উৎসাহ দিতে পারেন না। উনি দেওয়ার কোনো অধিকার তিনি রাখেন না, উনি সাংবিধানিকভাবেও রাখেন না, উনি নৈতিকভাবেও রাখেন না। উনি যদি রাখেন তাহলে ওনার পদটা ছেড়ে দেওয়া উচিত। এবং এখানে বাংলাদেশে প্রধান উপদেষ্টা হওয়ার মতো লোক যে একদম খুঁজে পাওয়া যাবে না তেমন না, খুঁজে পাওয়া যাবে, কিন্তু তিনি তার শপথ ভঙ্গ করতে পারবেন না, জনগণের সাথে প্রতারণা করতে পারবেন না। এটা জনগণের সাথে এক ধরনের প্রতারণার সামিল উনি এবং ওনার উপদেষ্টা মণ্ডলী, আমরা এটা চাই না। কারণ এখানে কিংস পার্টি করার কোনো মানে ইয়ে নেই। আন্দোলনের মধ্যে দিয়ে যুগে যুগে অনেক রাজনৈতিক দল সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি আপনার দিল্লিতে যখন দুর্নীতি বিরোধী আন্দোলন করেছেন আন্না হাজারের আন্দোলনের মধ্য দিয়ে অরবিন্দ কেজরিওয়ালের মতন সৃষ্টি হয়েছেন। সেটা কিংস পার্টি হয়নি। অরবিন্দ কেজরিওয়াল কিন্তু জনগণের মন জয় করে ক্ষমতায় গিয়েছেন। কিন্তু আপনার এই যে আসামে যেটা আপনি বলেছেন প্রফুল্লচন্দ্র মেহতাও কিন্তু জনগণের মন জয় করেই কিন্তু তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় গেছেন। কোনো আপনার এই যে টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, আপনার মারামারি কাটাকাটি করে, হুমকি ধামকি দিয়ে, আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে রাজনৈতিক দলগুলো 15 বছর কিছু করতে পারে নাই, সমস্ত কিছু ওনারা 15 দিনেই করে ফেলেছেন, এই জাতীয় কথাবার্তা বলে রাজনৈতিক দল করার কোনো ক্ষমতা নাই। আপনার ভারতে আপনি জানেন দিল্লি ইউনিভার্সিটির একজন আপনার ছাত্রনেতা কিষাণ কুমার কানাইয়া, তিনি যেখানে যেতেন সেখানে মানে একটা প্রচুর জনগণের ভিড় হতো, ছাত্রদের ভিড় হতো, মনোমুগ্ধকরের মতো তার বক্তব্য শুনতেন। কিন্তু তিনি যে রাজনীতি যোগদান করেছেন এবং আপনার বিহারে তিনি নির্বাচন করেছেন, তার মানে অনেকটা জামানত হারানোর মতো। সুতরাং আপনার এক ধরনের মানে আন্দোলনের মধ্যে এক ধরনের প্রধান মুখ, আর আন্দোলনের পরবর্তীকালে জনগণের কাছে গিয়ে আমরা বুঝি একটা রাজনৈতিক দল করাটা কতটা কষ্টকর, একটা রাজনৈতিক দল করে জনগণের মন জয় করাটা কতটা কষ্টকর, এবং জনগণের মনের মধ্যে একটা পজিটিভ একটা অ্যাটিটিউড তৈরি করাটা কতটা কষ্টকর। এখানে ক্ষমতার অংশীদারিত্ব হয়ে আপনার রাজনৈতিক দল করবে, এই কথাটা আমরা জুলাই আগস্টের আন্দোলনে আমরা চিন্তা করি নাই। এটা সরকার একটা বিপজ্জনক পথে যাচ্ছেন এবং সরকারকে কয়েকজন একদম চরম বিতর্কিত কিছু সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এবং ছাত্ররা যে ভাষায় কথা বলছেন মনে হচ্ছে যে তারা প্রত্যেকটাই ডক্টর এক একটা ইউনূস, তারা প্রত্যেকে ডক্টর এক একটা ইউনূস। তারা বলছেন যে গণপরিষদে আগে নির্বাচন হতে হবে, গণপরিষদের নির্বাচনের পর সংবিধান প্রণয়ন হবে, সেই সংবিধানের আলোকে স্থানীয় সরকার নির্বাচন হবে। আমরা বলি যে এগুলো আপনারা স্বপ্ন কল্পনা করবেন না। আপনারা যদি স্বপ্ন দেখেন আপনাদের সেই স্বপ্নকে আমরা দুঃস্বপ্নে পরিণত করব। আমরা 15 বছর শেখ হাসিনার আপনার রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজের জীবনকে বাজি রেখে, জীবনকে প্রতিনিয়ত হুমকির সম্মুখীন করে আমরা যে লড়াইটা করতে শিখেছি, আমরা যে ঘুরে দাঁড়াইতে শিখেছি। শেখ হাসিনা তো পৃথিবীর নিকৃষ্টতম সাইকোপ্যাথ একজন স্বৈরাচার, তার বিরুদ্ধে যদি আমরা লড়াই করতে পারি, এখন এইসব আমাদের ওই গালগপ্প শোনাবেন, আপনি স্থানীয় সরকার নির্বাচন করবেন, আপনি ওই গণভোট করবেন, এগুলো দুঃস্বপ্ন কোনো উপদেষ্টা চিন্তা না করে। তার সেই সব উপদেষ্টার দুঃস্বপ্নকে আমরা দুঃস্বপ্নে পরিণত করব। ধন্যবাদ মিস্টার আব্দুল্লাহ কাফি। প্রথম কথা হচ্ছে যে এই ছাত্ররা নিজেদের যেই মানে অবস্থান বা তাদের যেই অবদান সেটাকে অতি মূল্যায়ন করছেন। সেটা যারা আমরা আন্দোলনে ছিলাম আমরা খুবই সাধারণভাবেই বুঝি যে অতি মূল্যায়িত ভাবে তাদেরকে দেখা হচ্ছে। এবং একটা হচ্ছে যে তারা আন্দোলনের যে মানে ফল সেটাকে মানে এক ধরনের আত্মসাৎ করতে চাচ্ছে। নিজেরাই সব কিছু করেছে, অন্যরা কিছু করে নাই, আপনারা তো 15 বছর পারলেন না। হ্যাঁ, এই যে অতি মূল্যায়িত হওয়ার যে প্রবণতা, সেটা এক ধরনের বিভক্তি তৈরি করেছে, যেটা ক্রমান্বয়ে তাদের প্রতি মানুষের এক ধরনের ক্ষোভ
এবং অসন্তোষও তৈরি হচ্ছে। আমি যেটা মনে করি যে শেখ হাসিনার পতনের পরে 1 বছর হবে অগাস্টের 5 তারিখ, তার মধ্যেই সরকারের উচিত হচ্ছে নির্বাচনের জন্য যেই রোডম্যাপ, সেই রোডম্যাপ দিয়ে দেওয়া। ডিসেম্বরে নির্বাচন হবে বলেছে, সেটাকে সেই জায়গাটায় থাকা উচিত। এবং তার আগে স্থানীয় সরকারের নির্বাচন করার একটা চিন্তা ভাবনা করছে কারা? এই যে নাগরিক কমিটি, যারা রাজনৈতিক দল করবে, দল করে স্থানীয়ভাবে তাদের লোকজনকে নির্বাচিত করে এনে ওই আগের ফর্মুলা, আমরা আগে যেই কিংস পার্টির ফর্মুলা আমরা দেখেছি, স্থানীয় সরকার নির্বাচন করবে। ওই যে আগেরবার বলেছিলাম যে মাহবুব সাহেবকে দিয়ে 18 দফা বাস্তবায়ন কমিটি করেছিল, ওইরকম করে একটা নির্বাচনী পরিবেশ করার জন্য, নিজেরা নির্বাচিত হওয়ার জন্য স্থানীয়ভাবে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সেগুলি নিজেদের দলের লোকজনকে বানানোর চেষ্টা করবে। এবং দেখেন, যে কারণে স্থানীয় সরকারের যেই মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ও নিজের কাছে রাখা, এগুলি কিন্তু মানুষ বুঝে। আমরা তো দীর্ঘদিন রাজনীতি করছি, 30 বছর 35 বছর ধরে আমরা রাজনীতির সঙ্গে যুক্ত। ফলে আমরা তো এরশাদকে দেখেছি, এরশাদে আমলকে দেখেছি, জিয়া রহমানের আমলকে দেখার সৌভাগ্য হয় নাই, রাজনৈতিকভাবে বা ওই বুঝ তখন হয় নাই। কিন্তু এরশাদ আমলে আমরা যেভাবে এরশাদ নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে, সেই প্রক্রিয়ায় যদি কেউ যেতে চায়, তাহলে নিশ্চয়ই আমরা যারা এই আন্দোলনের সময় রাজপথে ছিলাম, এই আন্দোলনের জীবন বাজি রেখে লড়াই করেছি, আমরা নিশ্চয়ই সেই চুপ করে বসে থাকবো না। আমরাও আমাদের মতো করে আমাদের যেই রাজনৈতিক ভিশন, কিন্তু আমি সরকারের কাছে এই কথাটা আজকের এই সর্বশেষ বাক্য হিসেবে আমি বলতে চাই, অতি সত্বর জাতীয় সংসদ নির্বাচন দেন এবং নির্বাচন দেওয়ার মধ্য দিয়ে দেশকে স্থিতিশীলতার জায়গায় নিয়ে যান। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমতো লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমতো চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার আব্দুল আল কাফি এবং মিস্টার সাদাত হোসেন সেলিম, অসংখ্য ধন্যবাদ আলোচনা শুনবার জন্য। দর্শক, সরকার তার নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ হয়েছে। যে আকাঙ্ক্ষা মানুষের, সেটা পূরণ করতে পারছে না। মানুষের দুর্ভোগের দিকে তার মনোযোগ একেবারেই নেই। সব মিলিয়ে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, সেটা বাংলাদেশের মানুষকে অনেকটা ভাবিয়ে তুলছে এবং অনেকেই মনে করছেন দেশটাকে অনেকটা পিছনের দিকে নিয়ে যাবারও একটা চেষ্টা অনেকের মধ্যে লক্ষণীয়। এবং ওই যে কিংস পার্টি করবার চেষ্টা, সেটা আমার দুই অতিথি বলেছেন যে এই চেষ্টা আসলে সফল হবে না এবং এটা করে আসলে সরকার নিজেই, এমনকি সরকার প্রধান নিজেকেও প্রশ্নের মুখে ঠেলে দিয়েছেন। এবং শুধু তাদের নিরপেক্ষতাই প্রশ্নের মুখে নয়, তাদের সক্ষমতা নিয়ে যথেষ্ট সংশয় আছে। তারপরে এখনও পর্যন্ত ওনারা তাদের প্রতি, সরকারের প্রতি সমর্থনটা রাখতে চান এবং আশা করেন যে এই সরকার শেষ পর্যন্ত একটা ভালো নির্বাচন করবার দিকে এগোবে। সেটা না করলে তাদের জন্য পরিণতিটা ভালো হবে না, দেশের জন্য তো অবশ্যই একটা বড় বিপর্যয় বা দুর্ভোগ বয়ে আনতে পারে, অন্তত সাময়িকভাবে। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।